হচ্ছে আমরা সূত্র শিখছিলাম হচ্ছে r ইকুয়ালস টু রুট ওভার, যখন হচ্ছে আমরা একটা সামান্তরিক অঙ্কন করছিলাম এরকম হচ্ছে যদি দুইটা বাহু পি আর কিউ, পি বরাবর যদি একটা বল প্রয়োগ করা হয় আর কিউ বরাবর যদি একটা বল প্রয়োগ করা হয়, তাহলে এই বাহু সমান্তরালে যদি এদিকে একটা বাহু অঙ্কন করি এবং এই বাহু সমান্তরালে যদি এদিকে একটা বাহু অঙ্কন করি, তখন হচ্ছে একটা সামান্তরিক অঙ্কন হয় যেখানে হচ্ছে পি আর কিউ হচ্ছে পরস্পর কি মানে হচ্ছে পাশাপাশি অবস্থিত দুটি বাহু, এবং যখন পি আর কিউ বরাবর বল প্রয়োগ করা হয় তখন লব্ধিটা তাদের মাঝামাঝি হয়। পি আর কিউ এর মধ্যবর্তী কোণ যদি আলফা হয় এবং পি এর সাথে লব্ধি যদি থিটা কোণ তৈরি করে, তখন হচ্ছে আমরা দেখছিলাম এটা হচ্ছে লব্ধি। লব্ধি আর ইকুয়ালস টু কি দেখছিলাম? লব্ধি আর ইকুয়ালস টু দেখছিলাম রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা, না? দুইটা বাহুর মধ্যবর্তী কোণ আর দুইটা বাহুর বর্গ প্লাস হচ্ছে 2p/q cos আলফা, এটা দেখছিলাম গত ক্লাসে নাকি? গুলা শিখছিলাম, ঠিক আছে? তাহলে এই সূত্রগুলা শিখলে হচ্ছে আমরা এখন এই সূত্র মধ্যবর্তী হচ্ছে আরো কিছু ম্যাথ করব। যেমন একটা ম্যাথ বলতেছে হচ্ছে দুইটা বলের বৃহত্তম লব্ধি। বৃহত্তম লব্ধি মানে হচ্ছে আর ম্যাক্স। দুইটা বলের বৃহত্তম লব্ধি বলতেছে হচ্ছে তোমার 10 নিউটন। আর ম্যাক্স ইকুয়ালস টু হচ্ছে 10 নিউটন, এটা 1 নাম্বার সমীকরণ দিলাম। এবং ক্ষুদ্রতম লব্ধি আর মিনিমাম, আর মিনিমাম বলতেছে হচ্ছে তোমার কত নিউটন? ক্ষুদ্রতম লব্ধি 4 নিউটন। তাহলে আর ম্যাক্স মানে হচ্ছে আমি ধরি বল দুইটা হচ্ছে দুইটা বলের লব্ধি, তো তাহলে বল দুইটা ধরি হচ্ছে পি মাইনাস পি আর কিউ, তাহলে হচ্ছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর হবে কত? 10 নিউটন। আর ক্ষুদ্রতম লব্ধি মানে হচ্ছে আর মিনিমাম 4 নিউটন, মানে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে তোমার 4 নিউটন। বল দুটি পরস্পরের সাথে 90 ডিগ্রি, বল দুটি পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে একটি কণার, হ্যাঁ হ্যাঁ 10 নিউটন আর পি মাইনাস কিউ ইকুয়ালস টু হচ্ছে 4 নিউটন, এটা বলে দিছে। অর্থাৎ বৃহত্তম লব্ধি আর ক্ষুদ্রতম লব্ধি, কারণ বৃহত্তম লব্ধি আমরা একটু আগে সূত্র থেকে জানছি বৃহত্তম লব্ধি পাওয়া যায় কখন? যখন আমরা যে বল প্রয়োগ করতেছি দুইটা বলের বল দুইটা যদি যোগ করি। আর ক্ষুদ্রতম লব্ধি পাওয়া যায় আমরা যে বল দুইটা প্রয়োগ করতেছি ওই দুইটা বল পরস্পর যদি বিয়োগ করি তখন ক্ষুদ্রতম লব্ধি পাওয়া যায়। তাহলে এই দুইটা সমীকরণ থেকে আমরা হচ্ছে পি আর কিউ এর মান বের করতে পারি। যদি আমরা যোগ করি দুইটা তাহলে হচ্ছে 2p ভেক্টর ইকুয়ালস টু আসে 14, তাহলে এখান থেকে পি, হ্যাঁ, আর পি ভেক্টর ইকুয়ালস টু আছে 7, তাহলে এটা একটা। আর যদি হচ্ছে আমরা বিয়োগ করি তাহলে এখানে আসবে 2q ইকুয়ালস টু কত? 2q ইকুয়ালস টু 6, তাহলে এখান থেকে q ইকুয়ালস টু 3, তাহলে একটা পাইতেছি 7 এবং একটা পাইতেছি 3, পি কিউ এর মান পাইছে। এখন বলতেছে এই যে পি আর কিউ যদি পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে তখন লব্ধির মান কত? তাহলে আমরা লব্ধি ইকুয়ালস টু কি জানি? লব্ধি ইকুয়ালস টু জানি রুট ওভার, বলো তো সূত্রটা? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কি 2p/q cos, হ্যাঁ cos 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রির মান 0, তাহলে অনলি হইতাছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে পি স্কোয়ারের মান কত? রুট ওভার পি স্কোয়ার মানে হচ্ছে তোমার 7 স্কোয়ার মানে 49, আর কিউ স্কোয়ার মান কত? 3, তাহলে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, তাহলে রুট ওভার 58। তাহলে আমাদের লব্ধির মান হচ্ছে কত? রুট ওভার 58। বুঝতে পারছো ম্যাথটা? আচ্ছা, তাহলে এবারে টার্মের নাম হচ্ছে ভেক্টর যোগের, ভেক্টর যোগের কয়েকটি সূত্র। তাহলে ভেক্টর যোগের কয়েকটি সূত্রের মধ্যে তোমার এক নম্বরে আছে হচ্ছে এক নম্বরে হচ্ছে বিনিময় সূত্র। এক নম্বরে হচ্ছে বিনিময় সূত্র। তাহলে বিনিময় সূত্রটা কি? বিনিময় সূত্রটা হচ্ছে জাস্ট বিনিময় করে, যেমন হচ্ছে আমি এ প্লাস বি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু, যদি এ ভেক্টর প্লাস বি ভেক্টর যেই কথা আমি ওখানে বি ভেক্টর প্লাস এ ভেক্টর লিখতে পারবো। তার মানে যে এ ভেক্টর আগে ছিল বি ভেক্টর পরে ছিল, এখানে বি ভেক্টর আগে এ ভেক্টর পরে, তাহলে এটা বিনিময় সূত্র মেনে চলছে। তার মানে অর্থাৎ ভেক্টরকে হচ্ছে ভেক্টর ভেক্টর যোগের কয়েকটি সূত্রের মধ্যে ভেক্টর হচ্ছে একটা কি বিনিময় সূত্র মেনে চলে। অর্থাৎ এ প্লাস বি যেই কথা বি প্লাস সি একই কথা, এরকম আমরা লিখতে পারবো। বুঝছো জিনিসটা? তারপরে তারপরে 2 নম্বরে হচ্ছে সংযোজন সূত্র। ভেক্টর যোগের সংযোজন সূত্র। ভেক্টর যোগ হচ্ছে ভেক্টর গুলো আবার কি সংযোজন সূত্র মেনে চলে। তাহলে সংযোজন সূত্র জিনিসটা কি? সংযোজন সূত্র হচ্ছে যদি হচ্ছে আমি লিখি মনে করো এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, হ্যাঁ, ব্র্যাকেট দিয়ে প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে আমরা সংযোজন সূত্রের মাধ্যমে লিখতে পারবো এ ভেক্টরকে আলাদা করে
এ ভেক্টর প্লাস ব্র্যাকেট দিয়ে বি ভেক্টর প্লাস সি ভেক্টর এরকম লিখতে পারবো। অর্থাৎ ভেক্টর যোগ কি করে, সংযোজন সূত্র মেনে চলে, অর্থাৎ আমরা সংযোগ করতে পারবো, একটা ভেক্টরকে বাদ দিয়ে আরেকটা ভেক্টরের সাথে সংযোগ করতে পারবো। বলো হচ্ছে তোমার ভেক্টর যোগের বন্টন সূত্র। 3 নম্বরে আছে হচ্ছে তোমার বন্টন সূত্র। বন্টন সূত্র, হ্যাঁ বন্টন সূত্র। তোমার বন্টন সূত্র হচ্ছে কি হবে, বন্টন সূত্র হবে m ইন্টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, মানে বন্টিত হয়ে যাবে, সমান পরিমাণে বন্টিত হয়ে যাবে। তাহলে এম পি ভেক্টর প্লাস এম কিউ ভেক্টর, এটা হচ্ছে ভেক্টর যোগের বন্টন সূত্র। ঠিক আছে, বুঝছো জিনিসটা? আচ্ছা, গত ক্লাসে হচ্ছে আমরা ভেক্টরের উপাংশ নির্ণয় শিখছিলাম না, ভেক্টরের উপাংশ নির্ণয় শিখছিলাম। এরকম যদি একটা লব্ধি হয়, হ্যাঁ লব্ধিটা হচ্ছে যার সাথে কোণ তৈরি করবে ওইটা হচ্ছে কজ হবে, এবং অপরটা কি হবে, অপরটা হবে সাইন হবে। অর্থাৎ যদি হচ্ছে এটা লব্ধি হয় আর এই লব্ধিটা যদি হচ্ছে তোমার এর সাথে কোণ তৈরি করে, তাহলে এই বাহুটার মান হবে আর আর কজ আলফা, এবং এই বাহুটার মান হবে কি আর সাইন আলফা, না সাইন আলফা। এটা হচ্ছে আমরা শিখছিলাম। তাহলে ভেক্টর যোগের হচ্ছে আমরা যে উপাংশের সূত্রটা এটা আমরা জানি। তাহলে হচ্ছে লম্বাংশের সাথে ভেক্টর রাশির হ্যাঁ বলো। তার মধ্যে হচ্ছে অনলি দুইটা হচ্ছে লম্ব উপাংশ থাকে, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ, একটা উলম্ব উপাংশ। এই দুইটাকে লম্ব উপাংশ বলা হয়। অর্থাৎ একটা বাহুর অসংখ্য অংশ থাকতে পারে, যেমন এরকম একটা বাহু আছে, তাহলে এই বাহুটাকে হচ্ছে আমরা এমনি যোগ করে এইদিকে নিয়ে এইদিকে নিয়ে এইদিকে নিয়ে লিখতে পারি। তাহলে হচ্ছে এই বাহুর উপাংশ হচ্ছে এই অংশগুলা, এই অংশগুলা প্রত্যেকটা হচ্ছে এই বাহুর উপাংশ, অর্থাৎ এই বাহুর অংশ। যেমন আমরা যদি 8 বলি, আমার কাছে 8 টাকা আছে, এই 8 টাকা 2 টাকা 2 টাকা 2 টাকা 2 টাকা, চারটা 2 টাকার অংশ সমষ্টি না ওই, তাহলে চারটা 2 টাকা হবে আমার 8 টাকার উপাংশ। বুঝা গেছে জিনিসটা? দেখো এই বাহুটাকে যদি হচ্ছে আমরা পি ধরি, আমরা একটু আগে সামান্তরিক সূত্রের মাধ্যমে দেখছিলাম, দুইটা বাহু যদি পারস্পরিক মানে হয় তাহলে হচ্ছে তাদের লব্ধি হবে আর। তাহলে হচ্ছে আমরা আর ইকুয়ালস টু, যদি যদি হচ্ছে তাদের সর্বোচ্চ লব্ধি হয়, সর্বোচ্চ লব্ধির ক্ষেত্রে লিখতে পারবো আর ইকুয়ালস টু বি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। আবার পি ইকুয়ালস টু কি লেখা যায়, আর কজ আলফা, আর কজ আলফা প্লাস কিউ ইকুয়ালস টু লেখা যায় আর সাইন আলফা। আর হচ্ছে যে কজ আলফা, কজ আলফা ইকুয়ালস টু হচ্ছে এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর যে কোণটা, ওটার একক ভেক্টরকে বলা হয় আই ক্যাপ। আই ক্যাপ, এক্স অক্ষের একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর যে ভেক্টর ওইটার লম্ব আই এর উপরে ক্যাপ কে বলা একক ভেক্টর। এক্স অক্ষ বরাবর একক ভেক্টরের নাম হচ্ছে আই ক্যাপ। মানে আই এর উপরে দেখো একটা হ্যাটের মতো আছে, হ্যাটের মতো আছে এরকম, এটাকে ক্যাপ বলা হয়, আই ক্যাপ। তাহলে এক্স অক্ষ বরাবর ভেক্টরের একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর ভেক্টরের একক ভেক্টর হচ্ছে জে ক্যাপ, এবং জেড অক্ষ বরাবর ভেক্টরের একক হচ্ছে কে ক্যাপ। তাহলে আই জে কে এগুলো হচ্ছে তোমার কি একক ভেক্টর। তিনটা অক্ষ বরাবর তিনটা একক ভেক্টর আছে আই জে কে। তাহলে যেহেতু হচ্ছে আমরা পি ইকুয়ালস টু আর কজ আলফা লিখছিলাম, এটা আই আই অক্ষ মানে এক্স অক্ষ বরাবর, এর জন্য আমরা কজ আলফা আই ক্যাপ লিখবো, এবং ওয়াই অক্ষ বরাবর যেহেতু হচ্ছে একক ভেক্টর জে ক্যাপ, যেন আর সাইন আলফা জে ক্যাপ লিখবো। বুঝছো জিনিসটা? আচ্ছা, তাহলে হচ্ছে এবার আমরা হচ্ছে সামনের দিকে হচ্ছে একটা উদাহরণ সংযোগ মানে হচ্ছে উপাংশ রিলেটেড একটা হচ্ছে আমরা উদাহরণের ম্যাথ করি, ঠিক আছে? তাহলে ম্যাথ করলে হচ্ছে আমরা বিস্তারিত আরো জিনিস মানে উদাহরণটা মানে সূত্রটা আরো আমরা বিস্তারিত বুঝতে পারবো। যেমন একটা উদাহরণটা বলতেছে 30 নিউটনের একটি বল ওয়াই অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত। তাহলে বলতেছে হচ্ছে 30 নিউটন বলের 30 নিউটনের বল কি বলছে, ওয়াই অক্ষের সাথে। তাহলে হচ্ছে এরকম, এটা 30 নিউটন বল, তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে যে অক্ষের সাথে কোণটা কজ হয়ে যায় না, তাহলে ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আনত। তাহলে ওয়াই অক্ষের সঙ্গে, এবং বলটি এক্স ও ওয়াই অক্ষ বরাবর লম্ব উপাংশ দুটি নির্ণয় করো। তাহলে বল এই বলটার এটা হচ্ছে 30 নিউটন বল, 30 নিউটন বল, এই বলটার নাম হচ্ছে 30 নিউটন বল, এবং বলটা হচ্ছে ওয়াই অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত। বলছে বলটার যে দুইটা উপাংশ থাকবে, ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে, এক্স অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে, এই উপাংশ দুটি নির্ণয় করতে বলছে এবং উহাদের যোগফল নির্ণয় করতে বলছে। এখন তো আমরা জানি যার সাথে কোণ থাকে তার কি হয়, ওই কজ আলফা হয়। তার মানে এই কোণটার নাম হবে কি, এটার নাম হচ্ছে এই উপাংশটার নাম হবে বা উলম্ব উপাংশটার নাম হবে এখানে 30 কজ 60 ডিগ্রি, না 30 cos 60 ডিগ্রি এই উপাংশটার নাম হবে। আর এটার নাম হবে কি 30 sin 60 ডিগ্রি।
30 sin 60 ডিগ্রি, তাহলে 30 cos 60 ডিগ্রি মানে কত? 30 ইন্টু cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তার মানে উলম্ব উপাংশের মান হচ্ছে 15 নিউটন, এবং হচ্ছে এই উপাংশের মান হচ্ছে √3/2 ইন্টু 30 মানে হচ্ছে 15 ইন্টু 15 রুট ওভার মানে 15√3, তাহলে এত নিউটন। হ্যাঁ, তাহলে অনুভূমিক উপাংশের মান হচ্ছে এত এবং উলম্ব উপাংশের মান হচ্ছে এত। হ্যাঁ 60, বুঝি নাই কি? আচ্ছা দেখো, তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমরা এখানে কি বললাম, তাহলে উলম্ব বরাবর 15 নিউটন আর অনুভূমিক বরাবর কত আসতেছে? 15√3 নিউটন। তাহলে হচ্ছে আমাদের বলছিল এরপরে ছিল উহাদের যোগফল ও বিয়োগফল বের করতে। তাহলে যোগফল কত হবে? যোগফল হবে 15 যদি কমন নেই তাহলে 1 + √3 এত। আর বিয়োগফল কত হবে? বিয়োগফল হবে 15 ইন্টু 15√3 - 1। আচ্ছা, তাহলে হচ্ছে এটা পারা গেল না? সহজ ছিল না? হ্যাঁ এটাই উত্তর, যোগফল বিয়োগফল বের করতে বলছে, এটাই উত্তর। আচ্ছা, হ্যাঁ সহজ। আচ্ছা, তারপরে হচ্ছে বলছে নৌকায় গুণ টানা। হ্যাঁ, মানে নৌকায় গুণ টানা, তারপরে হচ্ছে তোমার লন রোলার চালনা, নৌকায় গুণ টানা, এগুলার তারপরে হচ্ছে তোমার এগুলার থেকে হচ্ছে ইয়া দেয়, মানে বলে লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ কেন? ঠিক আছে, পরীক্ষায় আসে লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ কেন, এটা পরীক্ষায় আসে। তাহলে হচ্ছে আমরা একটু প্রমাণ করি আসলে। লন রোলার চিনো? লন রোলার তোমার এখানে হচ্ছে, এখানে টানার ক্ষেত্রে হচ্ছে তোমার, আর আমরা তো জানি লন রোলারের ওজন সবসময় নিচের দিকে কাজ করে, তাহলে এখানে ডব্লিউ নিচের দিকে কাজ করতে হবে, এখানেও ওজন হচ্ছে ডব্লিউ নিচের দিকে কাজ করবে। তাহলে এখানে আসলে টোটাল বলটা, যে বলটা এখানে দেখো, বল যেটা যে বলটা তৈরি হইতেছে, এই বলটার মান মানে কম আসতেছে, কারণ এখানে ডব্লিউ কাজ করতেছে নিচের দিকে আর আরেক দিকে একটা উপরের দিকে বল কাজ করতেছে, যার কারণে টোটাল যে সমষ্টিটা, ওই সমষ্টিটা কি হবে? কম হয়ে যাবে না? টোটাল সমষ্টিটা ডব্লিউ মাইনাস এফ সাইন থিটা হবে, তার মানে এখানে হচ্ছে টানার ক্ষেত্রে সহজ হয়ে যাবে। আর ঠেলার ক্ষেত্রে কি হবে? ঠেলার ক্ষেত্রে ডব্লিউ তো ওজন আছে, সাথে আরেকটা ওজন যুক্ত হবে, অর্থাৎ তখন কি হবে? এটা ঠেলার ক্ষেত্রে হচ্ছে, লন রোলার ঠেলার ক্ষেত্রে হচ্ছে তখন কি বেশি শক্তি প্রয়োগ করতে হবে, যেহেতু ওজন বেড়ে যাবে, বেশি বল প্রয়োগ করে এটাকে সামনের দিকে নিয়ে যেতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? লন রোলার টানার ক্ষেত্রে বেশি সহজ ঠেলার চেয়ে, না? জিনিসটা বুঝছো? পরীক্ষায় কিন্তু এটা প্রচুর আসে, ঠিক আছে? পারবা না পরীক্ষা আসলে? আচ্ছা, এখন বলছে 50 নিউটন, মানে এই বলটা আর হচ্ছে 100 নিউটনের দিকে বলের লব্ধি নির্ণয় করো। 50 নিউটন এবং 100 নিউটনের দিকে বলের লব্ধি বের করতে বলছে। তাহলে বলের লব্ধি কি হবে 50 নিউটন আর 100 নিউটনের দিকে? তাহলে আমরা যদি হচ্ছে 50, আচ্ছা এই বলের লব্ধি নির্ণয় করতে হবে। এখন আমরা বলের লব্ধি নির্ণয়ের একটা সূত্র শিখছিলাম। 50 নিউটন ও 100 নিউটনের দিকে বলের যদি লব্ধিটা বলি, তাহলে হচ্ছে এখানে আমরা যদি কস সূত্র অ্যাপ্লাই করি, ঠিক আছে, যদি আমরা হচ্ছে কস সূত্র অ্যাপ্লাই করি, তাহলে 50 নিউটন কোনটা? এটা 50 নিউটন, ঠিক আছে। তাহলে এই 50 নিউটন হলে এখানে কি হবে? এখানে তোমার 50 প্লাস সাইনের সূত্রটা অ্যাপ্লাই করলে 60 কত দেওয়া আছে, 50 প্লাস তোমার এখানে কত আছে, এটা কত? এই বলটার মান কত? 60 না? এই বলটার মান 60। তাহলে এই 50 নিউটনের বলের দিকে যদি লব্ধিটা হয়, ঠিক আছে, তাহলে এখানে 50 এর সাথে 50 0 ডিগ্রি কোণ তৈরি করছে, এজন্য হচ্ছে 50 লিখলাম। আর এটা কত ডিগ্রি কোণ তৈরি করছে? এটা হচ্ছে কত কোণ তৈরি করছে বলো তো? এটা হচ্ছে 60 না? 60 আর সাইন কত? সাইন সাইন কত? সাইন হচ্ছে 90 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি। বুঝতেছো? এটা সাইন 90 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি, এই কোণটা, এটার মান কত? বুঝো নাই? আচ্ছা আমি করাচ্ছি এরপর আবার বলবো, ঠিক আছে? আর তাহলে এইখানে যে বাহুটা, এই বাহুটার মান বলে দেন, এই বাহুটার মান বলে দিছে, এটা কত? 50 নিউটন। তাহলে এটা 180 প্লাস 30, তাহলে লিখলাম এখানে হচ্ছে 50 নিউটন আছে, 50 নিউটন হচ্ছে সাইন, হচ্ছে 180 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তারপরে এখানে হচ্ছে আবার কত? আচ্ছা তাহলে তিনটা বাহু হয়ে গেল। আর এখানে তো 100 নিউটন তো এটার সাথে নিজের সাথে কত কত ডিগ্রি কোণ তৈরি করছে? 0 ডিগ্রি, তাহলে সাইন 0 ডিগ্রির মান 0, এর জন্য হচ্ছে এটা হয়। আর যদি 100 নিউটন বলের অনুভূমিক দিকে মোট বল হিসাব করি, 100 নিউটন বলের অনুভূমিক দিকে যদি মোট বল হিসাব করি, তাহলে হচ্ছে তখন হবে তোমার, আচ্ছা চিত্রটা একটু আমরা একটু আবার করি, আচ্ছা এখানেই আঁকি, নাহলে চিত্রটার জন্য নাহলে হবে না। তাহলে 100 নিউটনের অনুভূমিক বল বরাবর যদি আমরা মোট বল হিসাব করি, আমরা ওই দিন একটা সূত্র শিখছিলাম, সাইনের সূত্র আর কোসের সূত্র। আজকেও ম্যাথটা, ওই যে নদীর ম্যাথ করার সময় হচ্ছে আমরা দেখছিলাম, কি দেখছিলাম, যে কোনো দুইটা বাহু নিলে তাদের লব্ধি বের করার সময় কি করি,
লব্ধির যে মধ্যবর্তী কোণ ওই কোণটা ইকুয়ালস টু আমরা হিসাব করি যে যেই বাহুটা নিব ওই বাহুর আমরা সাইনের সূত্র হিসাব করতে পারি, কজের সূত্র হিসাব করতে পারি, মনে আছে? আচ্ছা দেখো, এখন একটা চমৎকার অঙ্ক করব। ম্যাথটা হচ্ছে এরকম। ম্যাথটা হচ্ছে আমার প্রশ্ন বলতেছে 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান, মনে করো হচ্ছে এখানে আমি যদি দিক আঁকি, মনে করো এটা হচ্ছে পূর্ব দিক আর এটা হচ্ছে উত্তর দিক। এটা এটা পূর্ব, এটা উত্তর, তাহলে এটা পশ্চিম আর এটা দক্ষিণ, এরকম, ঠিক আছে? তাহলে বলতেছে 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক, তাহলে মনে করো এদিকে হচ্ছে ভিসি কার চলতেছে 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে, 40 কিলোমিটার/আওয়ার বেগে পূর্ব দিকে চলতেছে। একটি গাড়ির চালক ঘন্টায় 40.40√3 কিলোমিটার বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো। এই গাড়ির চালকটা একটা ট্রাককে এই দিকে চলতে দেখলো, তাহলে এইদিকে যে ট্রাকটা চলতেছে এটা কিন্তু এই গাড়ির সাপেক্ষে। এই গাড়িটা যখন এইদিকে যাচ্ছিল তখন এই গাড়ির চালক দেখতে পেল কি তার থেকে উত্তর দিকে বরাবর হচ্ছে একটি ট্রাক যাচ্ছে, মানে ভিটিসি লিখবো কারণ এই এই কারের ড্রাইভারের সাপেক্ষে সে দেখলো একটা গাড়িকে উত্তর দিকে যাইতে। বুঝছো জিনিসটা? বুঝছো না? তাহলে তাহলে কি বুঝছো? এই যে এই অংশটা বুঝছো? এই অংশটা বুঝলে কিন্তু তোমার অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে। বলছে কি এই গাড়ির যে ড্রাইভার, এই গাড়ির ড্রাইভার দেখলো তার সাপেক্ষে একটা গাড়ি উত্তর এই বরাবর যাচ্ছে। সে কিন্তু তাহলে কি অ্যাকচুয়ালি ট্রাকটা এই বরাবর যাচ্ছে? অ্যাকচুয়ালি কিন্তু ট্রাকটার তার লব্ধি বরাবর যাবে। যদি ট্রাকের বেগটা হচ্ছে ভিটি এই বরাবর হয়, অ্যাকচুয়াল ট্রাকের বেগটা যদি এই বরাবর হয়, তখন হচ্ছে এটা তো লব্ধি। তাহলে মানে হচ্ছে তোমার ট্রাকের অ্যাকচুয়াল বেগটা যদি এই বরাবর হয় তখন হচ্ছে তোমার এই গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ সেইখানে দেখবে। বুঝো নাই? আমরা যখন হচ্ছে আমরা সামান্তরিক সূত্র শিখছিলাম, বলে সামান্তরিক সূত্র শিখছিলাম, তখন কি দেখছিলাম? এখানে যে একটা বল, এখানে একটা বল তৈরি হলে তাদের লব্ধি তৈরি হয় না? এরকম দেখছিলাম। তাহলে হচ্ছে আর এখানে কি হইতাছে? এখানে হচ্ছে এদিকে এই দিক বরাবর একটা গাড়ির চালক যাচ্ছে। সে যখন এই দিক বরাবর যাচ্ছে তখন সে তার সাপেক্ষে একটা গাড়িকে দেখলো উত্তর দিক বরাবর যাইতেছে। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু এটা সাপেক্ষে এত এই দিক বরাবর যাচ্ছে। তাহলে অ্যাকচুয়াল বেগটা কি হবে? অ্যাকচুয়াল বেগটা হবে এই দুইটা বেগের লব্ধি। মানে গাড়ির গাড়ির ড্রাইভারের সাপেক্ষে যে ট্রাকের বেগটা ছিল, ট্রাকের অ্যাকচুয়াল বেগটা কি হবে? এই বেগ আর এই বেগ, এই দুইটা বেগের লব্ধি। বুঝো নাই? আচ্ছা, তাহলে ট্রাকের অ্যাকচুয়াল বেগটা হবে ভিটি এইখানে, আর এই গাড়ির ড্রাইভারের সাপেক্ষে ট্রাকের বেগটা হচ্ছে ভিটিসি এইদিকে, এবং এটা দেওয়া আছে 40√3, 40√3 এটা দেওয়া আছে। তাইলে হচ্ছে এখন হচ্ছে যদি এই বেগ দেওয়া থাকে তাহলে হচ্ছে ট্রাকের প্রকৃত বেগ জানতে চাইছে, তাহলে ট্রাকের প্রকৃত বেগ কি হবে? এটা হচ্ছে যদি লব্ধি হয়, আমরা লব্ধির সূত্র জানি আর ইকুয়ালস টু, যদি মধ্যবর্তী কোণ থিটা ইকুয়ালস টু মধ্যবর্তী কোণ। হ্যাঁ 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 হ্যাঁ, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, ওই সূত্রটা। এখানে হচ্ছে থিটা 90 ডিগ্রি, থিটা 90 ডিগ্রি হলে কজ 90 ডিগ্রির মান 0, তাহলে অনলি হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, মানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে এখানে রুট ওভার 40 স্কোয়ার প্লাস 40√3 হোল স্কোয়ার। তাহলে 40 স্কোয়ার 40√3 হোল স্কোয়ার, তাহলে যদি আমরা সম্পূর্ণ ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমরা ট্রাকের প্রকৃত বেগ পাই 80 কিলোমিটার। হ্যাঁ, 80 কিলোমিটার/আওয়ার, এটা পাই প্রকৃত বেগ। বুঝছো না? আর মধ্যবর্তী কোণ থিটাটা যদি বের করতে হয় তাহলে এটা কার সাথে বলছে? ট্রাকটির প্রকৃত বেগ কত, ট্রাকটি কোন দিকে চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা কি এই গাড়ির ড্রাইভারের সাপেক্ষে তোমার কি, গাড়ির ড্রাইভারের সাপেক্ষে ট্রাকের বেগ হচ্ছে 90 ডিগ্রি, এটা কি গাড়ির ড্রাইভারের সাপেক্ষে, বাট ট্রাকটি কোন দিকে চলছে? হ্যাঁ, ট্রাকটি কোন দিকে চলছে অ্যাকচুয়াল মানটা চাইছে, তাহলে অ্যাকচুয়াল মানটা হচ্ছে কি হবে? থিটা ইকুয়ালস টু এখানে কি, তো লম্ব বাই ভূমি, ট্যান থিটা যদি আমরা ধরি, ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। লম্বের মান কত? লম্বের মান হচ্ছে 40√3, আর ভূমির মান কত? 40। তাহলে এখানে কি হবে? অনলি √3 হবে। তাহলে √3 মানে কত? 60 ডিগ্রি। তাহলে ট্রাকটি কি বলো? আচ্ছা, লম্ব বাই ভূমি, তাহলে হচ্ছে লম্ব কোনটা? আচ্ছা, এখন ট্রাকের প্রকৃত বেগ জানতে চাইছে, তাহলে ট্রাকের প্রকৃত বেগ কোনটা হবে? মানে বলছে হচ্ছে ট্রাকটি কোন দিকে চলছে, অর্থাৎ ট্রাকের দিকটা জানতে চাইছে। ঠিক আছে?
তাহলে ট্রাকের দিকটা জানতে চাইলে যদি হচ্ছে আমরা এটাকে থিটা ধরি, এটাকে থিটা ধরি, থিটা থিটার বিপরীত লম্ব, তাহলে এটা হবে লম্ব না? চিত্র দেখো তুমি, না চিত্র না দেখা বলো হ। তাহলে এই কোণটা হবে না? এই কোণটা যদি হয় তাহলে এই থিটার বিপরীতে লম্ব, তাহলে এটা হবে লম্ব, আর এটা হবে হচ্ছে তোমার কি, ভূমি। তাহলে হচ্ছে লম্ব কত, যদি এটা 40 হয় তাহলে এটাও 40, তাহলে লম্ব 40। আচ্ছা, তাহলে লম্ব যদি 40 হয়, নিচে, হ্যাঁ নিচে √3, তাহলে 1/√3, 1/√3 মানে, আচ্ছা 1/√3 মানে 30 ডিগ্রি, বুঝছো? না না, তুমি খাতায় তোলো নাকি বই দেখে দেখে বলতেছো? দেখো, এখানে হচ্ছে এবার ত্রিমাত্রিক আয়তাকার বিস্তারের ভেক্টর বিভাজন। তাহলে ত্রিমাত্রিক আয়তাকার বিস্তারের ভেক্টর বিভাজন হচ্ছে, আমি যদি তোমার কাছে থাকতাম তাহলে হচ্ছে একটা উদাহরণ দিতাম, বাট তুমি এখন একটু কল্পনা করে নাও। মনে করো কোনো একটা দেয়ালের কোণা, হ্যাঁ, দেয়ালের কর্নার, এটা মনে করো দেয়ালের কর্নার। তাহলে দেয়ালের দৈর্ঘ্য বরাবর একটা এক্স অক্ষ ধরি, দেয়ালের প্রস্থ বরাবর যেটা, এটা ওয়াই অক্ষ ধরি, আর দেয়ালের যে জ্যাড অক্ষটা, জ্যাড অক্ষটা মনে করো হচ্ছে এরকম, এরকম সোজা হয়ে যায় আর কি, ঠিক আছে? এমনি শোয়ানো আছে তো, এটা আসলে অ্যাকচুয়ালি হচ্ছে এরকম। তাহলে এরকম হইলে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এরকম হবে তিনটা অক্ষ, বুঝছো না জিনিসটা? মানে এই অক্ষটাকে শোয়া দিছি, যেহেতু দুই দুই নাম্বার, মানে 2 ডাইমেনশনালে 3 ডাইমেনশন আঁকতেছি, এই জন্য এই অক্ষটা, দাঁড়ানো অক্ষটাকে আমরা এই পাশে দিয়ে দিছি বোঝানোর জন্য। তাহলে এই দাঁড়ানোর অক্ষটাকে জেড ধরতেছি, জেড ধরতেছি। তাহলে হচ্ছে আমি এখন হচ্ছে একটা বস্তু রাখবো, মনে করো বস্তুটা হচ্ছে এইখানে। তাহলে এইখানে বস্তুটা হলে এখানে হচ্ছে এই বস্তুটার এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তিনটা অক্ষই থাকবে। এবং মনে করো এই বস্তুটা কেন্দ্র থেকে আর অক্ষ দূরত্বে, তাহলে এটা হচ্ছে তোমার লব্ধি আর, এই আরটা হবে কি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের তিনটা সমষ্টি। তাহলে আমরা এই আর এর মান, আর এর মান বলবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ক্যালকুলেশন করে এটা বের করা যায়। জাস্ট তুমি এটা জেনে রাখো, যদি তিনটা অক্ষ থাকে এবং তিনটা অক্ষ থেকে যদি আমরা তার লব্ধি বের করতে চাই, তখন লব্ধির মান ইকুয়ালস টু হয় তিনটা অক্ষের বর্গের সমষ্টি, বুঝছো জিনিসটা? আর হচ্ছে যদি হচ্ছে আমরা অনলি হচ্ছে তিনটা অক্ষের ভেক্টর মান, ভেক্টরটা বের করতে চাই, মানে মান প্লাস দিক দুইটাই বের করতে চাই, তখন আমরা লিখতে পারি হচ্ছে আর ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে তোমার এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এটা দ্বারা বোঝানো হচ্ছে এক্স অক্ষ বরাবর আই একক দূরত্ব যাবে, ওয়াই অক্ষ বরাবর জে অক্ষ, এবং জেড অক্ষ বরাবর কে অক্ষ দূরত্ব যাবে। এবং আমি যদি এগুলার একক, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলো, শুনতেছি বলো। লব্ধির যে ভেক্টর মান, ওই ভেক্টর মানটাকে তার অনলি মান দ্বারা ভাগ করলে লব্ধির একক ভেক্টর পাওয়া যায়। তাহলে লব্ধির একক ভেক্টরকে হচ্ছে আমরা আর ক্যাপ দিয়ে যদি প্রকাশ করি, তাহলে আর ক্যাপ ইকুয়ালস টু লিখতে পারি, লব্ধির ভেক্টর মানটা হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ ডিভাইডেড, তোমার হচ্ছে, অনলি মানটা, হচ্ছে শুধু অনলি যদি মান হয় তাহলে রুট দিতে আর কি, √(x² প্লাস y² প্লাস z², বুঝছো জিনিসটা? আচ্ছা, তাহলে এটা একটা সূত্র, এটা হচ্ছে লব্ধির একক ভেক্টরের মান, এটা হচ্ছে তোমার কি লব্ধির মান, আর লব্ধির মানে হচ্ছে অবস্থান, আর এটা হচ্ছে তোমার লব্ধির মান, তিনটা সূত্র। এটা হচ্ছে কি লব্ধির অবস্থান, লব্ধির এটা হচ্ছে লব্ধির মান, আর ভেক্টর ইকুয়ালস টু √(x² প্লাস y² প্লাস z²। এটা হচ্ছে তোমার লব্ধির মান, লব্ধির মান মানে মনে করো এক্স অক্ষ বরাবর 5 নিউটন যাইতেছে, ওয়াই অক্ষ বরাবর 7 নিউটন যাচ্ছে, এবং জেড অক্ষ বরাবর 3 নিউটন একটা বল যাচ্ছে। তাহলে হচ্ছে এই লব্ধিটার মান কত? তাহলে লব্ধির মান আর ভেক্টর ইকুয়ালস টু লিখবো √5² প্লাস 7² প্লাস 3², যত আসে তত, বুঝছো না? এটা হচ্ছে লব্ধির অবস্থান। তাহলে যদি বলে ওই লব্ধিটা কোনখানে অবস্থিত, তখন হচ্ছে আমরা লব্ধির অবস্থানটা বের করবো হচ্ছে আর ভেক্টর ইকুয়ালস টু, এখানে এক্স অক্ষ বরাবর কত 5 একক যাচ্ছে, তাহলে 5 আই ক্যাপ প্লাস ওয়াই অক্ষ বরাবর কত একক যাচ্ছে, ওয়াই অক্ষ বরাবর বলছে যে 7 একক, তাহলে 7 জে ক্যাপ, এবং জেড অক্ষ বরাবর 3 একক যাচ্ছে, তাহলে 3 জেড ক্যাপ। তাহলে এটা হচ্ছে লব্ধির অবস্থান। একক ভেক্টর মানে আমরা যখন হচ্ছে 5 মিটার বলি, তখন 1 মিটারের সাপেক্ষে বলি না, একটা এক ধরি না, মিটারের একটা একক, এক ওয়ান। এরকম ভেক্টরের ক্ষেত্রে হচ্ছে এই আই ক্যাপটা হচ্ছে 1 একক। তার মানে হচ্ছে 5 আই মানে হচ্ছে, না এটা হচ্ছে একক ভেক্টর বলা হয় আর কি, একটা নির্দিষ্ট মানে হচ্ছে একক ভেক্টর 1, মানে হচ্ছে এটার মান 1 বলা হয়, 1 ধরতে পারো 1, এই ভেক্টরটার মান 1।
এক্স এর মান যদি 5 দেওয়া থাকে তাহলে 5i মানে i ক্যাপের 5 গুণ, i ক্যাপের মান 1, 1 এর 5 গুণ। আচ্ছা, তাহলে হচ্ছে এখন এখন এই যে এই মানটা দ্বারা কিন্তু হচ্ছে তুমি বাস্তবে বুঝাইতে পারো, এই মানটা দ্বারা বাস্তবে আসলে কি বোঝানো হচ্ছে। 5 আই ক্যাপ মানে x অক্ষ বরাবর তোমাদের বাসার যে দেয়ালের কর্নারটা আছে, ওই দেয়ালের কর্নারে তুমি x অক্ষ বরাবর 5 ক্যাপ যাবা। তারপর হচ্ছে তোমার কি মানে হচ্ছে y অক্ষ বরাবর, মনে করো y অক্ষটা এই বরাবর, তাহলে y অক্ষ বরাবর আরো কি 7 ক্যাপ আসবা। তারপর লম্ব বরাবর 3 ক্যাপ উঠে যাবা, তাহলে যে শূন্য স্থানে যে অবস্থানটা পাবা ওই অবস্থানটাই কি হবে, তার অবস্থান ভেক্টর। বুঝছো না? মানে হচ্ছে অবস্থান ভেক্টরের মানটা তো বুঝছো, আর হচ্ছে লব্ধির মানটাও বুঝছো, আর একক ভেক্টরের মানটাও বুঝছো। অবস্থান ভেক্টরের মানকে তার শুধু মান দ্বারা ভাগ করলে একক ভেক্টরের মান পাওয়া যায়। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, ভেক্টরের গুণন দুই ধরনের। একটা হচ্ছে স্কেলার গুণন, স্কেলার গুণন, আর একটা হচ্ছে ভেক্টর গুণন। একটা স্কেলার গুণন, আরেকটা ভেক্টর গুণন। তো স্কেলার গুণনকে, স্কেলার গুণনের আরেক নাম হচ্ছে ডট গুণন। স্কেলার গুণনের আরেক নাম কি? ডট গুণন। আর ভেক্টর গুণনের আরেক নাম হচ্ছে ক্রস গুণন। ভেক্টর গুণনের আরেক নাম কি? ক্রস গুণন। তাহলে হচ্ছে ডট গুণন। ডট গুণন হচ্ছে ডট গুণনের মাধ্যমে যে ভেক্টর গুলা পাওয়া যায় ওগুলো হচ্ছে নর্মালি স্কেলার ভেক্টর হয়, অর্থাৎ দিক থাকে না। স্কেলার ভেক্টর হয়। ডট গুণনের মাধ্যমে যে ভেক্টর গুলা পাওয়া যায় ওগুলো হচ্ছে স্কেলার ভেক্টর হয়, অর্থাৎ দিক থাকে না, বা দিক ম্যান্ডাটরি না, কোন দিকে যাচ্ছে ওটা ম্যান্ডাটরি না, আবশ্যক না। আর ভেক্টর গুণনের মাধ্যমে যে ভেক্টর গুলা পাওয়া যায় ওগুলার কি থাকে, ওগুলার হচ্ছে তোমার দিক আবশ্যক, দিক থাকে। ঠিক আছে? বা ক্রস গুণনের মাধ্যমে যে ভেক্টর গুলা পাওয়া যায় ওগুলার দিক থাকে। যেমন হচ্ছে আমি যদি নেই এ ভেক্টর, এ ভেক্টরের মান যদি বলি, মনে করো এ আই ক্যাপ, এ এক্স আই ক্যাপ, এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এ জেড কে ক্যাপ। এবং বি ভেক্টরের মান যদি বলি বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। এমন যদি এ আর বি ভেক্টরের মান বলি, তখন এ আর বি ভেক্টরের ডট গুণন হবে এ ভেক্টর ডট বি ভেক্টর, ইকুয়ালস টু আমি লিখবো এই দুইটা ডট গুণন। এবং হচ্ছে সূত্রটা হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে এ বি কস থিটা, এ বি কস থিটা। আর এ ভেক্টর আর বি ভেক্টরের সাইন গুণন হবে হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের যে স্কয়ার ক্রস গুণন, ক্রস গুণনকে এ ভেক্টর ক্রস বি ভেক্টর লেখা হয়। তখন সূত্রটা হচ্ছে এ বি, এ বি সাইন থিটা। হ্যাঁ, এ ভেক্টর বি ভেক্টরের ক্রস গুণন কি হবে, এ বি সাইন থিটা, তারপর একটা ক্যাপ হবে। এরপর হচ্ছে একটা ক্যাপ হবে, যে কোনো একটা ক্যাপ হবে, আই ক্যাপ অথবা জে ক্যাপ, যে কোনো একটা কি হবে, ক্যাপ হবে। অর্থাৎ হচ্ছে ক্যাপ দ্বারা কি বোঝানো হচ্ছে, তাদের একটা দিক আছে, নির্দিষ্ট দিক আছে। বুঝছো জিনিসটা? আচ্ছা, তাহলে এই এই দিকটাকে হচ্ছে তুমি ইটা ভেক্টর দ্বারা ব্যাখ্যা করতে পারো। এই যে দিকটাকে হচ্ছে ইটা ক্যাপ দ্বারা প্রকাশ করতে পারো। তার মানে তাদের দিকটা হচ্ছে ইটা ক্যাপ, মানে ইটা ক্যাপ দ্বারা হচ্ছে তাদের দিক নির্দেশ করে। যেহেতু হচ্ছে একটা দিক নির্দেশ করতেছে, এজন্য হচ্ছে তোমার কি বলা হয়, ভেক্টর গুণন বা ক্রস গুণন হচ্ছে তোমার কি দিক নির্দেশকারী ভেক্টর গুণন, আর স্কেলার গুণন হচ্ছে দিক নির্দেশকারী নয়। এখন মনে করো আমার বললে হচ্ছে এ ভেক্টর বি ভেক্টর আছে, এই দুইটা ভেক্টরের ক্রস গুণন বের করতে বলছে। কি বলছে? এই দুইটা ভেক্টরের ক্রস গুণন বের করতে বলছে। তখন আমি কি করব? তাহলে আমরা যদি এই এ ভেক্টর বি ভেক্টর আছে এই দুইটার ক্রস গুণন করি, তাহলে এ ভেক্টর সরি ডট গুণন করি, এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা ডট গুণন হবে আই ক্যাপ আই ক্যাপ আই ক্যাপের সাথে গুণ হবে। তাহলে আই ক্যাপের সাথে গুণ হলে কি হবে, এ এক্স বি এক্স। তারপরে কি হবে, ওয়াই জে ক্যাপের সাথে গুণ হবে, জে ক্যাপের সাথে গুণ হলে কি হবে, এ ওয়াই বি ওয়াই। তারপরে কে ক্যাপের সাথে গুণ হবে, গুণ হলে কি হবে, এ জেড বি জেড। বুঝছো জিনিসটা? এবং হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ নরমালি হচ্ছে তোমার 0 ডিগ্রি হয়। যেহেতু একই বরাবর আছে তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান হচ্ছে কত, 1। তার মানে 1 আর এখানে দিতে হয় না, 1 আর এখানে দিতে হয় না। বুঝছো? এটা বুঝছো পারবা না পরীক্ষা আসলে? আচ্ছা, তাহলে এখানে আরেকটা জিনিস আমরা দেখি, আমরা ডট গুণনের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস দেখি, যেমন হচ্ছে তোমার এই যে এরকম মনে করো আমরা হচ্ছে তিনটা অক্ষ আঁকলাম। এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে আই, এটা হচ্ছে জে, আর এটা হচ্ছে কে না, এটা হচ্ছে আই, এটা হচ্ছে জে, এটা হচ্ছে জে কে। এবং হচ্ছে এই আই জে কে এই তিনটা কিন্তু তাদের মধ্যবর্তী কোণগুলা কত, তিনটারই মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি না? একটা দেয়ালের কোনায় তাকাও, কোনায় তাকায় মানে তিনটা যে অক্ষ, তিনটা অক্ষের সাথে তোমার অ্যাঙ্গেলটা হিসাব করো, প্রত্যেকটা 90 ডিগ্রি করে না অ্যাঙ্গেল? হ্যালো?